প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এলাই নওয়াজ খান, রয়েছেন অলিউল্লাহ নোমান, সাংবাদিক, এখন আমার নতুন পরিচয় রাজনীতিবিদ। উনি ছিলেন হবিগঞ্জ 4 আসনে জামাতে ইসলামের প্রার্থী। 11 দলীয় জোটের স্বার্থে উনি ওনার আসন থেকে সরে এসেছেন, এখন কাজ করছেন জামাতে ইসলামের নির্বাচন পরিচালনা কমিটিতে। সেখানে উনি একজন সক্রিয় সদস্য। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। নির্বাচনে সহিংসতা বাড়ছে এবং আমরা ধরে নিয়েছিলাম যে নির্বাচনে টুকটাক সহিংসতা হয়, এটাই স্বাভাবিক। কিন্তু গতকাল রাতে শেরপুরের জিনাইগাতিতে পাল্টা হামলায় মধ্য দিয়ে শ্রীবর্দী উপজেলার জামাতের সেক্রেটারি রাজাউল করিমকে মাথায় ও কানে নিচে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এলাই নওয়াজ খান, এই হত্যাকাণ্ডের মূল ট্রিগার কি রাজনৈতিক নাকি প্রশাসনিক ব্যর্থতা, কিভাবে ব্যাখ্যা করবেন? আমি আপনাকে বলি যে 2001 সালের পর থেকে জি, এই নির্বাচনের সহিংসতা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। জি, এবং আপনি 2001 সালে তো সকল রাজনৈতিক দলই অংশ নিয়েছিল, তারপরেও ওইখানে সহিংসতায় প্রায় 18 জনকে বা তার থেকে বেশি লোক নিহত হয়েছিল নির্বাচনের সহিংসতায়। শুধুমাত্র 2008-এর যে নির্বাচন, এই নির্বাচনের ঠিক খুব একটা সহিংসতার ঘটনা ছিল। হ্যাঁ, সহিংসতা 8-এর সহিংসতা ছিল না। কিন্তু আপনি যদি পরে লক্ষ্য করেন 2014-তে যেটা হলো, যে ইলেকশনে বিএনপি, জামাত এবং অন্যান্যরা বয়কট করেছিল এবং প্রায় 26 দিন এক নাগাড়ে ছিল, কি মানে অবরোধ ছিল। আমার মনে হয় ওই সময় সর্বাধিক লোক কিন্তু ইলেকশনে সহিংসতায় মারা গেছে। হ্যাঁ, ঘটেছে সহিংসতা, তো ইলেকশন সহিংসতা, সেখানে প্রায় 123 জন লোক, মানে আমার মনে হয় যে আমাদের নির্বাচনের সহিংসতার ইতিহাস সবচেয়ে বেশি হয়েছে। 2018 একইভাবে হয়েছে, মানে যেগুলি আওয়ামী লীগের যে যতগুলি ইলেকশন হয়েছে সবগুলিতে কিন্তু সহিংসতা হয়েছে। এবং ওই সব ইলেকশনে 18-তে বিএনপি অংশ নিয়েছিল, কিন্তু 24-এ নেয় নাই, কিন্তু সবগুলিতে হয়েছে। এবং 24-এ আমিডামি নির্বাচনে কিন্তু সহিংসতা চরমভাবে। এবং আপনি দেখেন যে নিজেরা করেছে নির্বাচনের আগে এবং পরে কিন্তু ইলেকশনের এখানে সহিংসতার ঘটনা আছে। আপনি যদি নয়াপল্টনের যে সে মারামারি ঘটনা, তারপরে আপনার আমাদের পল্টনে যেটা ঘটছিল ইলেকশনের আগে, হ্যাঁ, এইসব ঘটনা, এবং সর্বশেষ 24-এ সহিংসতা হয়েছে। এবার আমি যেটা মনে হচ্ছে যে যেহেতু এখানে আওয়ামী লীগ এবার নির্বাচনে নাই, এবং আওয়ামী লীগ নির্বাচনে নাই এবং কোনো মহল নির্বাচন জিততে খুব বেপরোয়া, সব কিছু মিলায় মনে হতে পারে আমার কাছে এরকম যে আপনি জানেন যে 2007-এর যে নির্বাচন ছিল, এই নির্বাচনে প্রচণ্ড গোলযোগ সৃষ্টি করা হয়েছিল, এবং যার সেই গোলযোগের পথ দিয়ে কিন্তু ON11 নামক একটা জিনিস কিন্তু আমাদের সামনে এসেছিল। নির্বাচন শিডিউল ঘোষণার পরেও এই সহিংসতা হয়ে আবার নতুন আর্মি ব্যাকড একটা হয়েছে, মানে তত্ত্বাবধায়ক সরকার হলো, তার অধীনে 2008-এর ইলেকশনটা হয়েছে। এবারও যদি এই ধরনের কোনো ঘটনা বা সহিংসতা ব্যাপক আবার আকার ধারণ করে, সেক্ষেত্রে পরিস্থিতি কি দাঁড়াবে আমি জানি না। আমার প্রশ্নটা ছিল যে এটার মূল ট্রিগার কি রাজনৈতিক? না, এখানে বলবেন, আমি বলছি যে প্রশাসনিক ব্যর্থতা কি বলবেন? প্রশাসনিক ব্যর্থতা সবসময় দেওয়া হয়। এবং আমরা একটা কথা বলি, অতীতে আগেও বলেছি যে অবাধ নিরপেক্ষ নির্বাচন একমাত্র নিশ্চিত হতে পারে পলিটিক্যাল দলগুলি যদি চাইলে, যেটা 91 হয়েছে। সুতরাং এখানে রাজনৈতিক দলগুলির এই ঘটনা তো প্রশাসন করে নাই। যারা অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন চায় তারাই তো এই ঘটনা ঘটিয়েছে। সুতরাং দায় প্রশাসনের থেকে অনেক বেশি রাজনৈতিক দলগুলোর। এবং সব থেকে মজার যে এবার যারা নির্বাচন করছেন সবাই কিন্তু এক সময় ধরেন পলিটিক্যালি একই ক্যাম্পের লোক ছিলেন। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে একাট্টা হয়ে ইলেকশন করছে, কখনো আলাদাভাবে করছে, বাট তারা আওয়ামী লীগের বিরুদ্ধেই ছিল। এবার আওয়ামী লীগ মাঠে না থাকাতে এই কাছের লোকজন বেশি, মানে পরস্পর বেশি শত্রু হয়ে যায়। এখন যেটা দেখছি যে একটা যে ঘটনা ঘটলো, এটা অনিমাস সাইন, এটা একটা খুবই খারাপ সাইন আমরা দেখতে পাচ্ছি। এবং এটা যে সহিংসতার বিস্তৃতি ঘটতে পারে, এই আশঙ্কার থেকে আমরা মুক্ত হতে পারছি না, যদিও সরকার
বারবার বলছে যে আপনার নজিরবিহীন শান্তিপূর্ণ একটা নির্বাচন আমরা জাতিকে উপহার দেব, কিন্তু আমরা এখন সেই আস্থা রাখতে পারছি না। অলিউল রহমান এলাহি নওয়াজ খান বললেন যে আসলে নির্বাচনী সহিংসতার জন্য উনি মূল দায়ী করেছেন মূলত রাজনৈতিক দলগুলোকে। তারা চাইলে সহিংসতা হয়, না চাইলে হয় না। সেখানে সরকার তাদেরকে ঠেকাতে পারলো কি পারলো না সে প্রশ্ন তো উঠতেই পারে। এত দীর্ঘ সময় ধরে সেখানে দুই পক্ষ মুখোমুখি থাকলো জেনাইগাতিতে, এর পুলিশ কোনো অ্যাকশনে গেলেন না। সেনাবাহিনী থেকে বলা হলো তারা পারছেন না এই মুহূর্তে, সময় লাগবে পারতে। এখন প্রশ্নটা যেটা হলো যে এই তাহলে কি হলো, এটা একটা আমরা অনেকে কেউ কেউ বলছেন, কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই যে পুলিশের নিষ্ক্রিয়তা, সেনাবাহিনী পারছেন না বলে ঘোষণা দেওয়া, এটা আসলে একটা বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন হলো। কি মনে হয় আপনার? এটা আসলে সাজু ভাই যেটা বলছে এটা ঠিক, আমি এটার সাথে একমত। তারপরেও প্রশাসনের কিছু দায়িত্ব আছে। কারণ বাংলাদেশে আমি একটা জাস্টিস আব্দুর রব, যিনি 1991 সালের নির্বাচনের মানে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তার একটা কথা দিয়ে আমি শুরু করতাম। ওনার একটা ইন্টারভিউ আমি নিয়েছিলাম। ইন্টারভিউতে একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশে শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন করতে হলে কী করতে হবে, কী করা উচিত, আপনার অভিজ্ঞতা কী বলে, আমি এরকম একটা প্রশ্ন ছিল। দীর্ঘ ইন্টারভিউ ছিল ইনকিলাবে, যখন আমি ছিলাম তখন 2 পাতা ছাপা হয়েছিল। তো ওইখানে একটা প্রশ্ন, ওইটার উত্তরে উনি বলছিলেন যে নির্বাচন তখনই শান্তিপূর্ণ হওয়া সম্ভব, নিরপেক্ষ শান্তিপূর্ণ অবাধ হওয়া সম্ভব যদি রাজনৈতিক দলগুলো চায়। সাজু ভাই যেটা বলছেন, উভয় সব রাজনৈতিক যারা নির্বাচন অংশ নেবে তারা সবাই চাইতে হবে যে নির্বাচনটা যেন শান্তিপূর্ণ হয়। তাইলে এখানে কোনো প্রশাসনও লাগে না। প্রশাসন ছাড়াই উনি 2টা নির্বাচন করে উদাহরণ দিয়েছিলেন, একটা হলো টঙ্গী আর একটা হলো দাপুনিয়া একটা ইউনিয়নে। এটা হলো যে নির্বাচন রাজনৈতিক দলগুলো চাইতে হবে, কিন্তু প্রশাসনেরও দায়িত্ব, যেহেতু আমাদের বাংলাদেশে এই কালচার এখনো গড়ে ওঠে নাই। বাংলাদেশের রাজনৈতিক কালচার বা এই উপমহাদেশের রাজনৈতিক কালচার হচ্ছে নির্বাচনের সময় হানাহানি হয়, মানে সবাই চায় আমি জোর করে আমি জিততে হবে, মানে মানুষের উপর আস্থা নাই, জনগণের উপর তাদের কোনো আস্থা না থাকার কারণে এই ঘটনাটা ঘটে। গতকালকে যেটা ঘটছে, মানে এটা ছিল প্রশাসনের, এখানে আমি প্রশাসনের ব্যর্থতা দেখবো। এটা কিন্তু সাধারণ প্রোগ্রাম না, এটা ছিল রিটার্নিং অফিসারের আমন্ত্রণে একটা ডিবেট প্রোগ্রাম। রিটার্নিং অফিসারের দায়িত্বটা, যেহেতু আপনি আমন্ত্রণ দিয়ে আমাকে নিয়ে আসছেন, এখানে নিয়ে আসছেন, এখন এই জায়গায় আমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। রাস্তায় কি হলো না হলো এটা হলো এই দায়িত্ব আপনার না, রাস্তা আসার পথে কি হলো এটা দায়িত্ব আপনার। যেহেতু আমি আপনার কম্পাউন্ডে ঢুকছি, আপনার আমন্ত্রণে আমি এখানে আসছি, আমার নিরাপত্তার দায়িত্ব দেওয়ার দায়িত্ব আপনার। এই প্রোগ্রামটা ছিল রিটার্নিং অফিসারের প্রোগ্রাম। এই প্রোগ্রামটা রিটার্নিং অফিসার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, মানে তার আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা দিতে, নাম্বার 1। নাম্বার 2 হয়েছে এইখানে যারা আপনি যারা বলছেন ভিডিওতে শোনা যায়, খুবই অ্যালার্মিং, আমার জন্য খুবই আতঙ্কজনক। আমি সকালে শুনে খুবই আতঙ্ক পাইছি যে সেনাবাহিনীর লোকরা বলতেছে যে জায়গায় কিন্তু অবস্থান নিয়ে রাখছে, জায়গায় অবস্থান নিয়ে রাখছে, তাদেরকে জামাত ইসলামী মানে মিছিল নিয়ে আসতে চাচ্ছিল একটা দিক থেকে, তাদেরকে আটকাইছে, বলছে আপনার এদিকে যায় না, জায়গায় অবস্থান নিয়ে রাখছে, পরিস্থিতি ভালো না। তুমি জায়গায় যারা অবস্থান নিয়ে রাখছে তাদেরকে কি সেনাবাহিনী যেহেতু জানে দায়িত্বটা কি, মানে জায়গায় অবস্থান বহাল রাখা আর তাদেরকে আটকাই দেওয়া, অবশ্যই যারা অবস্থান নিয়ে রাখছে তাদেরকে তো প্রতিহত করার দরকার ছিল সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর। সেনাবাহিনী কিন্তু এটা করতে, পরে এক পর্যায়ে শোনা যায় সেনাবাহিনী বলতেছে আমরা কিন্তু আপনাদের নিরাপত্তা দিতে পারতেছি না, নিরাপত্তা দিতে ব্যর্থ, আমরা পারতেছি না। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা তো সরকারকে নিতে হবে, নিরাপত্তা বাহিনীকে নিতে হবে। তারা কেন পারতেছে না, মানে নিরাপত্তা দিতে? একটা দল কি এতই সন্ত্রাসী হয়েছে, তারা কি এতই মানে হয়েছে যে দেশের মানুষের, দেশের নির্বাচনে যারা অংশগ্রহণ করে তাদেরকে সেনাবাহিনী সহ পুরো আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দিতে ব্যর্থতা তারা প্রকাশ্যে স্বীকার করতেছে। এটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং, আমাদের জন্য, কিন্তু এটা পুরো জাতির জন্য, শুধু আমাদের জন্য না, পুরো জাতির জন্য এটা খুবই মানে আশঙ্কাজনক একটা ঘটনা। মানে সেনাবাহিনীর মুখে বা আইনশৃঙ্খলা বাহিনীর মুখে বলা যায় আমরা নিরাপত্তা দিতে পারতেছি না, বা ওইখানে জায়গায় অবস্থান নেওয়া আছে, আপনার এদিকে যায়েন না, জায়গায় যারা অবস্থান নিয়ে রাখছে তাদেরকে তো আপনারা প্রতিহত করবেন, তাদেরকে তো আপনাকে দমন করবেন। এলাহি নওয়াজ খান, এই হত্যাকাণ্ডের পর আসলে জরুরি তাৎক্ষণিক কি পদক্ষেপ নেওয়া উচিত ছিল, এই প্রশ্ন করলে স্বাভাবিকভাবে সবাই যে জবাবটা দিবে যে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত ছিল, তাদেরকে ধরা দরকার ছিল, তারা এটা দায়ী। এবং একটা ব্যাপার হলো যে আসলে কারা খুনের সাথে জড়িত থাকে এই ধরনের ঘটনায় তাদের সবার ছবি কিন্তু পাওয়া যায়, এটা সবচেয়ে সুবিধা। ভিডিও আছে, এটা সব মানে স্টিল ছবি না, একদম ভিডিও। এটা একটা বিষয়। তাহলে এই যে দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয়, যদি কোনো জায়গায় বিএনপি দায়ী থাকে তার শাস্তি হতে হবে, কোনো জায়গায় জামাত ইসলাম দায়ী থাকলে তার শাস্তি হতে হবে। এই শাস্তির প্র্যাকটিসটা যদি না হয়
তাহলে ধরুন বাংলাদেশে দেশ জুড়ে প্রায় 45,000 নির্বাচনী কেন্দ্র রয়েছে, তাহলে এইগুলো কিভাবে সামাল দেওয়া হবে? এটা তো খুব পরিষ্কার যে এই ঘটনার পরে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে এটি স্পষ্ট। জি, এবং নির্বাচন কমিশন যেহেতু এই নির্বাচনকে অবাধ, সুস্থ, শান্তিপূর্ণ করতে অঙ্গীকারবদ্ধ জি, এবং বারবার তারা ঘোষণা করছে, আমরা দেখতে চাই যে ইলেকশন কমিশন এই ঘটনার জন্য যারা দায়ী তাদেরকে ফিক্স করছেন কিনা, হুম, এটা আমরা দেখতে চাই। যদি এটা ফিক্স করতে না পারেন, যে দলের লোক হোক না কোনো, সেটা আমি বুঝতে চাই যে জামাত কিংবা বিএনপি যেই হোক না কেন, এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকার জন্যে আগামী 24 ঘন্টার মধ্যে যদি ইলেকশন কমিশন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারে, তাহলে আমরা ধরে নেব যে আগামী নির্বাচন কোনো অবস্থাতেই শান্তিপূর্ণ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, আপনার কি মনে হয় যে বড় দলগুলো সহিংসতাকে কার্যত একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে? বড় দলগুলি তো সহিংসতা, আপনি যদি কোনো বড় দলে যদি ইচ্ছা থাকে তারা নির্বাচনে ম্যানিপুলেশন করবে, তা নির্বাচনের এত আগে সহিংসতা করে তো সেটা করা সম্ভব না। না। কারণ বাংলাদেশের ইতিহাসে আমাদের নজির আছে যে অনেক আগে সহিংসতা পথ বেছে নিলে অন্য ধরনের ঘটনা এখানে ঘটতে পারে, যেটা 2007 ইলেকশনে হয়েছে। তারা যদি কিছু করতে চায়, আমার মনে হয় না এখানে তৃতীয় কোনো পক্ষ যারা পরাজিত হয়েছে জি। তারা সুযোগ নিতে পারে। আরেকটা প্রশ্ন, সেটা হলো আপনি দেখেছেন যে বিএনপি শেরপুর জেলার শেরপুরের যে 41 সদস্য আহ্বায়ক কমিটি ছিল সেটা স্থগিত করেছে গতকাল রাতেই, কিন্তু এ ব্যাপারে কেন স্থগিত করে সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়নি। বোঝা যায় সেটার ফলো আপ হতে পারে। না, এটা বোঝা যায় যে ওই ঘটনার সাথে পুরা কারণ জেলার এটা পুরা কমিটি- জেলার- বিএনপির প্রার্থী নিজে উস্কানিতে ছিল, মানে নিজে জি, জি। উপস্থিত থেকে ঘটনাটা ঘটছে। যেহেতু সুতরাং এটা ঠিক। প্রমাণিত জি। যে কমিটির যারা মানে ছিল তারা মানে উপস্থিত ওখানে- সরাসরি, ওখানে তারা প্রার্থী ছিল সুতরাং প্রার্থী ছিল সরাসরি, জি, ওটা উপজেলাতে সে- হচ্ছিল আর কি। সরাসরি যেহেতু উপস্থিত ছিল, সবাই দেখেছে, সুতরাং এটা তো হাইড করার কোনো কিছু ছিল না। সুতরাং বিএনপির পক্ষ থেকে যদি শাস্তিটা না নেয়, না ভাঙে, তাহলে সবাই ধরেই নেবে যে বিএনপির পরিকল্পনা বা ইচ্ছায় এই ঘটনা ঘটেছে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপির দ্রুত এই পদক্ষেপ এমন একটা সঠিক ঘটনা বিএনপি একটা পদক্ষেপ নিয়েছে শুরুতে, যেটা বলছিলাম যে হ্যাঁ। জেলা কমিটিটা ভেঙে দিয়েছে। ভেঙে দিয়েছে, এটা একটা সঠিক সিদ্ধান্ত হয়েছে। আর যদি না ভাঙতো তাহলে এই ইমপ্রেশনটা থেকেই যেত যে এই ঘটনার সাথে বিএনপি কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশ আছে। জি, এই ঘটনার পরে কিন্তু সেটা জনগণ কিছুটাই হয়েছে যে না, বিএনপি সিদ্ধান্ত নিচ্ছে। তা আমি কিন্তু আবার এগেইন বলছি, এখানে যেই হোক না কেন, জি। বিএনপির নামে হইতে পারে, অন্য যে কোনো নামে তৃতীয় পক্ষের সঙ্গে যুক্ত থাকতে পারে। অলিউল্লাহ নোমান, জামাত খুব বড় ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে, এনসিপি দেখিয়েছে, তার সহযোগী দলগুলো দেখিয়েছে অনেকেই এই ঘটনাটিকে, এবং এই ঘটনাটিকে খুব বড় ঘটনা, কিন্তু কারণ হলো উনি একটা উপজেলার সেক্রেটারি একটা দলের। জামাতের রিয়াকশনটা আমরা দেখেছি, এক ধরনের বিবৃতি দেওয়া আছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেওয়া হয়েছে। আজকে সংবাদ সম্মেলন ছিল, আপনার এই সংবাদ সম্মেলনে ছিলেন? আমি ছিলাম। হ্যাঁ, কি হলো সংবাদ সম্মেলনে? না, সংবাদ সম্মেলন থেকে আমরা জামাত যেটা বলার চেষ্টা করেছে, জামাত এটার মানে কঠোর নিন্দা এবং অপরাধীদের যারা জি, তাদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য সংবাদ সম্মেলন থেকে প্রথম দাবি হলো অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করতে জি। হবে। অপরাধকে এটা যেই করবো, অপরাধকে অপরাধ হিসাবে দেখতে হবে। জি। এটা কে করলো না করলো এটা বড় কথা না। এটা জামাত, আর আপনি যেটা বলেন যে উনি তো যিনি নিহত হয়েছেন, শাহাদত বরণ করেছেন, উনি তো হলেন একটা উপজেলার সেক্রেটারি। জি। উপজেলা সেক্রেটারি না হয় একটা সাধারণ মানুষ। প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি করার দায়িত্ব সরকারের। জি। এখন অপরাধ যারা করেছে, এই অপরাধীদের ধরার দায়িত্ব এখন সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কিন্তু এখন পর্যন্ত একজন অপরাধীকে ধরছে বলে মনে হচ্ছে, যেহেতু ঘটনাটা কিন্তু প্রকাশ্যে ঘটছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে। তারা সবাই সব ছিল, মানে সব রকম আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, সবাই ছিল। এই অবস্থার মধ্যে এরকম একটা ঘটনা সবার সামনে এখন পর্যন্ত একজন অপরাধীকে ধরছে, এরকম কোনো সংবাদ আমরা অন্তত দেখি না। আইন শৃঙ্খলা বাহিনীর নীরবতার কারণ হিসেবে দলীয়ভাবে আপনারা কি মনে করেন? দলীয়ভাবে এটা দল স্টেটমেন্ট দিবে বা মনে করেন। আপনি ব্যক্তিগতভাবে কি মনে আমার করেন? ব্যক্তিগতভাবে মনে করি আইনশৃঙ্খলা বাহিনী এটা ন্যাক্কারজনক ঘটনা। তারা হয়তো কোনো একটা দলের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে। কারণ হচ্ছে এখানে যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর
আমি আগেও বলছি যে রিটার্নিং অফিসার নিজের আমন্ত্রিত একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানের দায়িত্ব দেওয়ার, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রিটার্নিং অফিসারের, তার আমন্ত্রিত অনুষ্ঠানে এসে মানে বসা নিয়ে, মানে ঘটনাটা কিন্তু খুব, আপনারা দেখছেন জি, তারা জি। চেয়ারে বসা নিয়ে, আগে পিছিয়ে বসা নিয়ে ঘটনা, তা এই মানে বিএনপির, আমি মানে বলতে চাই না, মানে চেয়ারে বসা নিয়ে তারা নিজেদের দলের মধ্যে মারামারি হচ্ছে। কিছুদিন আগে দেখেন কিশোরগঞ্জে একটা মানে জি। চেয়ার শুধু বসা নিয়ে, তা কালকের ঘটনাটা কিন্তু চেয়ারে বসা নিয়ে। মানে আমি যতটুকু জানি যে চেয়ারে বসার পরে মানে জামাত ইসলামের যে ক্যান্ডিডেট উনি তার সমর্থকদের নিয়ে সাথে আসছেন, বিএনপির ক্যান্ডিডেট আসছেন অনেক পরে, আয়সা বলতে পরে ইউনূস সাহেব বা রিটার্নিং অফিসার উনি বলছেন যে জামাতের অনুরোধ করছে যে অর্ধেক চেয়ার ছেড়ে দিতে, মানে উনি ওরা 50-50 চেয়ার চাইছে, জামাতের কর্মীরা চেয়ার মানে ছেড়ে দিতেছিল। এই সময় মানে উস্কানিমূলক উত্তেজনা দিয়ে এটা মানে জামাতের ক্যান্ডিডেট উনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছে জামাতের মানে কর্মীদের যে তোমরা চেয়ার কতটুকু ছেড়ে দিতে হবে, উনি নিজেরাই মানে ছাড়ার জন্য উদ্যোগ নিয়েছিল। এই অবস্থার মধ্যে মানে সংঘর্ষটা শুরু হয়। কিন্তু এখানে আরেকটা দিক কিন্তু রয়েছে, সেটা হলো যে আইন শৃঙ্খলা বাহিনী নীরব রইলে এই তো বললাম। আপনি অভিযোগ করেছেন যে অন্য দলের প্রতি তাদের দুর্বলতা থাকতে পারে, উল্টো হতে পারে, যে টোটাল বিষয়টাকে একটা নেগেটিভ দিকে নিয়ে গেল, কারণ এই ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে আসলে বিএনপির আইনশৃঙ্খলা অবস্থা বাহিনী- ভালো হবে তা আইনশৃঙ্খলা- কিন্তু নয়। আইনশৃঙ্খলা বাহিনীর নানা রকম ষড়যন্ত্র থাকতে পারে, কারণ বাংলাদেশটা তো ওই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছে জি, জি। তারা তো ফেসিবাদের সময় একটা আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সবাই কিন্তু ফেরেস্তা হয়ে যায় নাই না। ফেসিবাদ দেওয়ার পর। তারা কিন্তু চাবে যে তারা যারা ফেসিবাদের অনুগত ছিল জি। বা ফেসিবাদের প্রতি যাদের দুর্বলতা এখনো আছে, তারা চাইবে যে বাংলাদেশকে অস্থিতিশীল করে আবার ফেসিবাদকে ফিরিয়ে আনা। তাদের জি। একটা টার্গেট থাকবে ফেসিবাদকে কিভাবে ফিরিয়ে আনা যায়, তারা যার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে তাদের মতো করে তাদেরকে যাতে আবার ফিরে আসে, ফিরে আনার ব্যবস্থা করা যায়, সেটাও একটা হইতে পারে। মানে নানা রকম ষড়যন্ত্র জি, জি। তো থাকবে, এই ষড়যন্ত্রগুলো কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে অত্যন্ত দক্ষতার সাথে। জি। কিন্তু সরকার, বাংলাদেশের যে আমাদের সরকার আমি কেন জানি মনে হচ্ছে কোথাও কোথাও কোনো একটা দুর্বলতা আছে, সরকার মানে শক্ত হতে পারছে না কোনো এইসব বিষয় নিয়ে। আমি দেখলাম আজকে সরকার সরকারের দায়িত্ব তো উদ্বেগ প্রকাশ করে না, Action সরকারের যাওয়া। দায়িত্ব হলো অ্যাকশনে যাওয়া। সরকার দেখলাম আজকে পত্রিকা দেখলাম একটা স্টেটমেন্ট উদ্বেগ প্রকাশ করছে, সরকার কি উদ্বেগ নাই? উদ্বেগ প্রকাশ করবে সাধারণ মানুষ, সাধারণ জনতা। আমি উদ্বেগ প্রকাশ করবো, আপনি করতে পারেন। সরকারের দায়িত্ব তো এখানে যা ঘটছে মানুষের সামনে মানে অ্যাকশন নিয়ে দেখানো, যে এই ঘটনা ঘটছিল বা সঠিক তদন্ত করে একটা প্রকাশ করা, যে এই ঘটনাটা এই না এই, জি। মানে আমাদের ফাইন্ডিংস এই। সরকার তো একটা ফাইন্ডিংস দিবে, উদ্বেগ প্রকাশ না করে। আমরা প্রত্যাশা করি সরকার যেন অতি দ্রুত, যেখানেই হোক, অপরাধী যেই হোক, অপরাধী জি। অপরাধকে অপরাধ হিসাবে দেখে একটা ব্যবস্থা নেবে, জি। কোনো রকম দলীয় দৃষ্টিকোণ চিন্তা না করে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন এলাহি নওয়াজ খান, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, রয়েছেন অলিউল্লাহ নোমান, সিনিয়র সাংবাদিক, এখন জামাত ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। এলাহি নওয়াজ খান, গণভোটে হা এবং না নিয়ে এক ধরনের বিতর্ক চলছে, কারণ আমরা সাধারণ মানুষ যারা, তারা ধরেই নিয়েছিলাম যে যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘ আলোচনা শেষে এটা জায়গায় পৌঁছেছে এবং সেখানে বিএনপির কিছু নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু এরপরে নোট অফ ডিসেন্টের চেয়ে বিএনপি তখন কখন এই গণভোট হবে সেটা নিয়ে একটা বিতর্ক তৈরি হলো। তারও একটা সমাধান হলো যে একসাথে হবে। কিন্তু আমরা দেখছি যে ফ্যাসিস্ট বিরোধী সব রাজনৈতিক দল গণভোটের পক্ষে, অর্থাৎ হায়ের পক্ষে একযোগে কথা বলছে না। এটা কি এই যে যার কারণে হয়েছে কি, এই গণভোট নিয়ে এবং হা না নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। এই বিতর্ক কি স্বাভাবিক রাজনৈতিক প্রতিযোগিতা, নাকি ইচ্ছাকৃত বিভ্রান্তি, নাকি কোনো একটা পক্ষে অবস্থান নেওয়া? যেটা আমার কাছে যেটা মনে হয়েছে, যেমন আমি ব্যক্তিগতভাবে জুলাই বিপ্লব, এই যে পরিবর্তন কিংবা এই জুলাই সনদ ইত্যাদি এটার পক্ষে, জি, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে
জুলাই বিপ্লব নিয়ে কিংবা জুলাই সনদে যদি না হয়, এই না হওয়া মানে দাঁড়াবে যে পুরা বিপ্লবটাকে টোটালি আমরা ইগনোর করা বা এরকম কিছু মানে এই এর সঙ্গে জড়িত লোকদেরকে জীবনকে আরও বিপন্ন করে, এরকম একটা ব্যাপার হতে পারে। সাধারণত যেটা হয় কি যে পলিটিশিয়ানরা একটা রেভলিউশনারি জায়গায় তো যায় নাই, জি তারা পুরানো বন্দোবস্তের মধ্যে থাকার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। এবং এইখানে বিএনপির, আওয়ামী লীগ এরা মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে বাংলাদেশে সবসময় ছিল। পরিচিত ছিল। এখন মাঠে নাই, আওয়ামী লীগ নেই, বিএনপি মাঠে আছে। এখন আমরা ঠিক সরাসরি বলতে পারছি না যে বিএনপি হায়ের পক্ষে নায়ের পক্ষে, কারণ আমরা যখন দেখি কেউ বলছে নায়ের পক্ষে, আবার বিএনপি থেকে বলা হয় না আমরা হায়ের পক্ষে আছি। সুতরাং আমি শুধু এই জায়গায় পয়েন্ট আউট করতে চাই এবং জোরালোভাবে যে এইটা হবে ডিজাস্টার যদি এই 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 যারা নায়ের পক্ষে যেতে চায়, এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, যারা নায়ের পক্ষে যেতে চায় তারা একটা বড় ধরনের ডিজাস্টারের দিকে যেতে যাচ্ছে। এবং এই ডিজাস্টার তারাও করতে পারবে না, বহন করতে পারবে না, জাতীয় বহন করতে পারবে না। সুতরাং আমার মনে হয় সকল পক্ষকে ব্যাপারে হায়ের দিকে যাওয়া উচিত, কারণ নায়ের দিকে গেলেই বিপর্যয়। যদি আপনি পুরনো বন্দোবস্তকে অটুট রাখার জন্য নায়ের দিকে যান কিংবা অন্য কারো পরাজিত কোনো লোকদের সাথে মিলমিশ করে কিছু করতে জুলাই চান, বিপ্লবের প্রেক্ষাপটে হায়ের পক্ষে অবস্থান নেওয়া কি আপনি নৈতিকভাবে বাধ্যতামূলক মনে করেন? কোনটা বলাই বিপ্লবের নৈতিকভাবে তো অবশ্যই নৈতিকভাবে, মানে কি যে জুলাই বিপ্লবকে আমরা ওন করছি, তো যেটা আপনি ওন করবেন সেটার বিরুদ্ধে কিভাবে যাবেন, রাইট, তাই না? সেটার বিরুদ্ধে যাওয়া মানে আপনার বড় ধরনের একটা ব্যত্যয় ঘটানো। আমি অন্য কোনো শব্দ প্রয়োগ করতে চাচ্ছি না। হ্যাঁ, এটা ব্যত্যয় ঘটানো এবং এটা উচিত হবে না। এবং এটা যদি হয়, আমি বারবার বলছি, বড় ধরনের বিপর্যয় হবে। ওলিউল অনুমান আসলে অনেক রাজনৈতিক বিশ্লেষক ইতিমধ্যে মন্তব্য করেছেন যে না মানে আসলে জুলাইকে অস্বীকার করা, এবং একজন মন্তব্য করেছেন আমাদের এই টক শোতেই যে না মানে হাসিনার মুখ। অবশ্যই। এখন প্রশ্ন হলো যে এতই যদি স্পষ্ট হয়, তাহলে গণভোটকে ঘিরে এই নতুন ধরনের এক ধরনের রাজনৈতিক মেরুকরণ, এক ধরনের বিতর্ক তৈরি হওয়ার পেছনে কারণটা কি? আপনার কি মনে হয়? আমার কাছে যেটা মনে হয় এখন, আর জুলাই বিপ্লব সাজু ভাই যেটা বলছেন, সাজু ভাইয়ের সাথে আমি 100% উপরে একমত যে জুলাই বিপ্লবকে মানে অস্বীকার করা বা যদি কোনো কারণে মানে বিরুদ্ধে যাওয়া হয় নির্বাচনে, বাংলাদেশে একটা বড় ধরনের বিপর্যয় হবে। এটা স্বাভাবিক রাজনৈতিক বিপর্যয়। বাংলাদেশের জাতি দীর্ঘ 17 বছরের একটা মানে পরিশ্রম, মানে সংগ্রামের পরে জীবন দেওয়ার, এবং জুলাইতে হাজার হাজার তরুণের জীবন দেওয়ার পরে আমরা ফেসিবাদের যে আইকন ছিল, ফেসিবাদের যে মূল মানে যে ব্যক্তি শেখ হাসিনা পালিয়ে যেতে মানে বাধ্য হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে একটা স্লোগান উঠছিল নতুন বাংলাদেশ দেখার জন্য। এবং শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পেছনে মূল কারণ তো না, আমরা তাকে মানি না, এই ফেসিবাদ মানি না। শুধু শেখ হাসিনা না, আমরা শেখ হাসিনা, শেখ হাসিনার যে সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের ফেসিবাদ প্রতিষ্ঠা করছিল, বাংলাদেশে কিন্তু ফেসিবাদ সিস্টেমের ভিতরে ফেসিবাদ আসছে। এই সিস্টেমকে আমরা পরিবর্তন, এই সিস্টেমের পরিবর্তনের আওয়াজ তো কিন্তু সেই জুলাই 5ই আগস্টের আগের থেকেই বাংলাদেশটা পরিবর্তনের আওয়াজ উঠছে। মানুষ বাংলাদেশের নতুন বাংলাদেশের কথা মানে বলা হয়েছে যে আমরা একটা নতুন বন্দোবস্তের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করব। নতুন বাংলাদেশ যদি গঠন করতে হয়, আমরা যদি আবার পুরাতন বাংলাদেশে ফিরে না যেতে চাই, পুরাতন বাংলাদেশ বলতে আমি বোঝাচ্ছি যে আবার ফেসিবাদে যদি আমরা না যেতে চাই, বাংলাদেশের যে ফেসিবাদ বারবার আসছে, বাংলাদেশে কিন্তু ফেসিবাদ একবার না, এই সিস্টেমের কারণে বাংলাদেশে কিন্তু ফেসিবাদ একবার না। শেখ মুজিবুর রহমান সময়ে একবার ফেসিবাদ হয়েছে, স্বাধীনতার পর যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ স্বাধীনতা, সাম্য, মানবিক মর্যাদা, মানে ইনসাফ, মানে ন্যায় বিচার নিয়ে মানুষ লক্ষ্যে যে স্বাধীনতার সংগ্রাম হয়েছিল। এই সংগ্রামের পরে দেখা গেছে গণতন্ত্র তো অনেক দূরে, সাম্য মানবিকতা তো অনেক দূরে, বরং উল্টা পথে চলছিল দেশ। আবার একটা ফেসিবাদ আসছিল, এরপর আবার এরশাদের সামরিক স্বৈরতান্ত্রিক ফেসিবাদ আমরা দেখছি। তারপরে আবার সেই নির্বাচিত সরকারের মধ্য দিয়ে আবার এই সিস্টেমের কারণে আবার শেখ হাসিনা এসে আমাদের উপরে একটা বিরাট মানে চূড়ান্ত রকমের ফেসিবাদের একটা রূপ আমাদের গত 17 বছর 15 বছর আমাদের উপরে ঘাড়ে চেপেছিল। তো এই যে বিষয়গুলো, এই ফেসিবাদ আসছে আমাদের সিস্টেমের কারণে। এই সিস্টেম পরিবর্তনের জন্যই তো জুলাই সনদ। তা আমরা যদি এই পুরাতন ফেসিবাদে ফিরে না যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই হাবুট দিতে হবে। যারা নায়ের পক্ষে
মনে মনে আছেন বা ভিতরে ভিতরে আছেন বা যেভাবে আছেন আপনার, আমি মনে করি তারা বাংলাদেশকে শান্তিপূর্ণ বাংলাদেশ চান না, তারা আবার ফেসিবাদে ফিরে যেতে চান। তারা যে শেখ হাসিনা যা করছিল বা আবার যে সিস্টেমের কারণে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, তারা এই সিস্টেমগুলো বহাল রাখতে চান নিজেরা ফেসিবাদ কায়েম করার জন্য জি। মন মানসিকতা নিয়ে। এটা হলো মূল কারণ আমি মনে করি। এলাই নওয়াজ খান, আমাদের এই অনুষ্ঠানে একজন আলোচক বলেছিলেন যে আসলে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলো সেই কাজটি করা উচিত হাসিনা যা করেছে তা না করা। এখন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ন্যায়ের পক্ষে নেমেছে স্পষ্টভাবে, এখানে কোনো লুকুছাপা নেই। জাতীয় পার্টি তাদের যে দোসর সহযোগী তারা বলেছে আমরা ন্যায়ের পক্ষে আছি। এখন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যদি ন্যায়ের পক্ষে থাকে তাহলে ফ্যাসিস্ট বিরোধী শক্তিগুলোর বা রাজনৈতিক দলগুলোর সহজেই হায়ের পক্ষে থাকা উচিত, তাই তো? এটাই স্বাভাবিক। হ্যাঁ, এখন কিন্তু এরপর আমরা দেখছি যে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো কোনো রাজনৈতিক দলগুলো ঠিক দায়িত্বশীল ভূমিকা পালন করছে না, এই অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এবং এই যে বিতর্কটা কিন্তু যেটা আপনি বলছিলেন সেটা হলো যে বড় দলগুলোর জনপ্রিয়তার একটা পরীক্ষার রিহার্সাল কিন্তু হয়ে যেতে পারে হা না ভোট। কি সেটা বলবেন? হতে পারে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে যে পরিবর্তনটা এসছে চিন্তার ক্ষেত্রে, জি, মানে বোঝার ক্ষেত্রে সব কিছু, এবং ইভেন কি আমাদের প্রতিবেশী দেশ সম্পর্কে জি, এদেশের মানুষের মধ্যে যে চেতনা বা সচেতনতা জুলাই বিপ্লবের মধ্যে ঘটে গেছে, জি। যে যেটাই করুক না কেন, না করুক আর হা করুক, হুম, যদি হা না করে নার দিকে যায়, মনে করার কোনো কারণ নাই যে সে বিজয়ী হয়েছে। বাংলাদেশের মানুষের যে তরুণ সমাজ যারা আগেকার মতন অবস্থায় নাই, হুম, আপনি গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনের কারণে এই তরুণদের মাইন্ড আপনি জানেন না। জি, জি, এই তরুণদের মাইন্ড পলিটিশিয়ানরা বোঝারও চেষ্টা করে নাই। আওয়ামী লীগ 15 বছরের ফ্যাসিবাদী শাসন, যারা মনে করছিল নিশ্ছিদ্র এবং আমাদেরকে চ্যালেঞ্জ করতে পারে, যেটা প্রকাশ্যেই বলতো বলছে হ্যাঁ। যে আমাদের আওয়ামী লীগ সরকারকে হটাতে পারে এমন শক্তি কোথাও নাই, হুম, এইসব এমন শক্তি নাই, এইসব কথা বলেছে। কারণ এটা লুকোচুরির কিছু নাই। ইলেকশনে দুইটা পক্ষ এখন, একটা হলো জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট, আর একটা হলো বিএনপির সাথে আরও কিছু লোকজন ইন্ডিভিজুয়ালি হোক বা দলীয়ভাবে অ্যাডজাস্ট হয়েছে। এখন ধরেন যে আমি আগে একটা আলোচনায় বলেছিলাম, বা এখন ধরেন যে একটা আসনে যে যিনি বিজয়ী হলেন উনি পাইলেন, ধরেন বিএনপি বিজয়ী হয়েছে, উনি পাইলেন 60,000 ভোট, কিন্তু তাহলে আর জামাতের প্রার্থী, জোটের প্রার্থী পাইলেন হয়তো 50,000 ভোট। তো দুইটা মিলাই কত হয়? 50,000, 1,10,000 1,10,000, তাহলে 1,10,000 হবে। তা নয় যদি এটা 30,000 হয় তাহলে ধরে নিতে হবে, কিংবা এটা যদি 50,000 হয়, জি, জি, যদি 50,000 হয় তাহলে ধরে নিতে হবে যে কেউ না কেউ ন্যায়ের দিকে গেছে, হুম, এবং এটা সহজে আইডেন্টিফাই করা যাবে, চিহ্নিত করা যাবে। চিহ্নিত করা যাবে। এই চিহ্নিত হওয়াটা কিন্তু যেই হোক না কেন, সেটা জামাত জোট হোক আর বিএনপি জোট হোক, এটা কিন্তু এই তরুণদের দৃষ্টি এড়াবে না। এটা কিন্তু অনেকে বলছেন, তরুণরা অনেকে বলার চেষ্টা করে তরুণদের মধ্যে যে যারা ন্যায়ের পক্ষে তারা থাকবেন গণভোটে, তারা জাতীয় সংসদ নির্বাচনে না হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সেটা কিভাবে হবে? এটা তরুণদের মানে তরুণদের মানসিকতা এটা হইতে পারে, কারণ তরুণরা এটা নাটাকে কোনো অবস্থায় মেনে নেবে না, স্বাভাবিক। এবং এটার জন্য হয়তো আর একটা টার্নিং পয়েন্ট বাংলাদেশে এসে যেতে পারে। আপনি যখন এইটাকেই করবেন, না করে দিতে পারবেন, জি, তাহলে আমি যেটা বললাম যে এমন একটা বিপর্যয় আসবে, যে বিপর্যয় এখন তারা নির্বাচন করছে তারাও এটা জি, সামলাতে পারবে না। জি। নতুন একটা ডাইমেনশন এখানে তৈরি হয়ে যাবে। সুতরাং বিপদ আমাদের সামনে আছে। এত মানে ইহর কোনো সুযোগ নাই যে আমি নির্বাচনে বিজয় গেলাম ফুরফুরে মেজাজ, কোনো সুযোগ নাই। কতগুলি জুলাই সনদ হলো 1 নম্বর এজেন্ডা হয়ে যাচ্ছে এখন জি। সামনে। এটা মনে রাখতে হবে সবাই, রাজনৈতিক দলের নেতাদের। অলিউল অনুমান অনেকে একটা কুতর্ক সামনে আনার চেষ্টা করেছে অনেক দিন ধরেই, সেটি হলো সরকার নিরপেক্ষ থাকতে হবে হা না ভোটের, যদিও পৃথিবীতে এই ধরনের কোনো নজির নেই। না। কারণ এই ধরনের গণ অভ্যুত্থানের সরকার অথবা বিপ্লবের সরকার সবসময় একটা অবস্থান নেয়। কার পক্ষে নেয়? গণ অভ্যুত্থান অথবা বিপ্লবের পক্ষে নেয়, এটাই স্বাভাবিক। এবং এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেটা করা হচ্ছে সেটা হলো এই সরকারের একটা বিপ্লবী চরিত্রের বহিঃপ্রকাশ, যার সঙ্গে ফেসিস্ট বিরোধী সব শক্তি এক জায়গায় ছিল, এবং সরকার তৎপরতা চালাচ্ছে, এবং সরকারের যে রাষ্ট্রযন্ত্র আছে সেটাও তারা ব্যবহার করছে। সবাই
হায়ের পক্ষে যাতে নামে। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এখানে আরেকটা নতুন একটা কথা বললেন। সেটা বললেন যে একটা সে আচরণবিধি নতুন কিছু সিদ্ধান্ত পরিবর্তন করার চেষ্টা করছেন। নির্বাচনের মাঝপথে আইন ও আচরণবিধি সংশোধন, আদালতের আদেশের তফসিল ও সীমানা পুনর্বিন্যাস জটিল সব মিলে এটা কিছুটা প্রশ্ন উঠেছে। আরেকটা যেটা হয়েছে সেটা হলো যে হানা ভোটের ব্যাপারে বলছে যে মানে যে যারা নির্বাচনের সঙ্গে জড়িত থাকবে তারা হা বা না ভোটের ব্যাপারে কিছু বলতে পারবে না, এর মতো কথা বলেছে। এখন সরকারের অন্যান্য সবাই হায়ের পক্ষে নামছে, নির্বাচন কমিশনের গণভোটের ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারবে না। এই ধরনের হা না প্রচারের নিষেধাজ্ঞা আসলে কতটা বাস্তবসম্মত, এটা হলো? কারণ হলো এখানে একটা প্রশ্ন হচ্ছে, সরকার যখন প্রকাশ্যে হায়ের পক্ষে প্রচার চালায় তখন ইসির এই সিদ্ধান্ত নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে। কারণ এই প্রশ্নটা উঠে যে ভোটারদের কাছে তাহলে কি বার্তা যাচ্ছে? নির্বাচন কমিশন আমার মনে হয় এই কাজটা মানে হানার বিষয়টা, হানার বিষয়ে হার বিষয়ে এখানে জাতীয় পুরো জাতি যেখানে ঐক্যবদ্ধ থাকার কথা, এবং নির্বাচন কমিশন তৈরি হয়েছে কিন্তু জুলাই অভ্যুত্থানের কারণে তারা ওখানে বসছে। এই নির্বাচন কমিশন তো জুলাই অভ্যুত্থানের ফসল, কারণে না, জুলাই অভ্যুত্থানের ফসল। জুলাই অভ্যুত্থানের পরেই তাদেরকে এই অভ্যুত্থানকে যদি অস্বীকার করা, মানে না, ওই সাজু ভাই যেটা বলছিলেন আগে যে না বলা মানে এই অভ্যুত্থানকে অস্বীকার করা, না বলা মানে বাংলাদেশকে অস্বীকার করা, না বলা মানে আধিপত্যবাদকে এ দেশে স্বীকৃতি দেওয়া। ভারতীয় আধিপত্যবাদ, আমাদের যে মানে আধিপত্যবাদের এই সংগ্রামের বিরুদ্ধে আপনি দেখেন এই জুলাই আন্দোলন যখন চলে, জুলাই অভ্যুত্থান যখন চলে, ইউনিভার্সিটিগুলোতে বা সারা দেশে কিন্তু স্লোগান উঠছে, ঢাকা দিল্লি না ঢাকা, এই স্লোগান আমরা শুনছি। এই মানে কোনো দলের পক্ষে কিন্তু কোনো স্লোগান হয় নাই, স্লোগান ছিল দিল্লি না ঢাকা বা জুলাইয়ের পক্ষে বা আন্দোলন শেখ হাসিনার বিরুদ্ধে, ফেসিবাদ সরানোর বিরুদ্ধে, নতুন বাংলাদেশ গড়ার পক্ষে ছিল সব স্লোগান। আপনি দেয়ালের লিখনগুলো দেখেন, যে দেয়ালে যে আন্দোলন জুলাই অভ্যুত্থানের পরপর যে আমাদের তরুণরা দেয়ালে যে লিখন, সবারই প্রত্যাশা ছিল, লিখনের প্রত্যাশা একটা, যদি এক বাক্যে বলি, বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশ মানে একটা নির্মাণ করা। নতুন বাংলাদেশ যদি নির্মাণ করতে হয় বা আমাদের বাংলাদেশের মানুষের জাতির অস্তিত্বকে যদি স্বীকার করতে হয় তাহলে আমাদেরকে হাবুট বলতে হবে। নির্বাচন কমিশন যদি মনে করে যে এখানে আমাদের জাতির অস্তিত্বর সাথে তারা নাই, তাহলে তারা বলতে পারে যে আমরা কিছু বলবো না। কারণ প্রত্যেক বাংলাদেশে কিন্তু এই গণভোট হয়েছে, বাংলাদেশে নতুন করে গণভোট হইতেছে। বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণভোট দেয় নাই, এখানে কি সরকার তখন গণভোটের তখন কি সরকার গণভোটের পক্ষে বলে নাই, গণভোটের পক্ষে নামে নাই? এর সাথে সমত গণভোট হয়েছে, এর সাথে তো গণভোট, তখন কি এর সাথে সরকার গণভোটের পক্ষে বলে নাই? তো গণভোটটা হচ্ছে যে এই সরকার এই অভ্যুত্থানকে মানে জাতীয়ভাবে মানে অফিসিয়ালি, জাতি তো মেনে নিছে, অফিসিয়ালি এই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া, যে পুরো জাতি অফিসিয়ালি গণ অভ্যুত্থানকে স্বীকৃতি। যদি কেউ গণ অভ্যুত্থানকে স্বীকৃতি না দিতে চায়, বাংলাদেশের অস্তিত্বকে যদি কেউ স্বীকৃতি না দিতে চায়, তাহলে তারা না ভোট দিবে। যারা এই বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করতে চায়, যারা এই জুলাইয়ের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে চায়, বা একটা জুলাইয়ের অভ্যুত্থানের ফলে যে বাংলাদেশের যে নতুন ডাইমেনশন, বাংলাদেশের নতুন যাত্রার যে আমরা মানে শুরু করছি দীর্ঘ ফেসিবাদের পর, এই নতুন যাত্রাকে যদি কেউ স্বাগত জানাইতে চায় বা বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ স্বাগত, তো অবশ্যই মানে হা ভোট দিতে হবে। আপনি কি বাংলাদেশের অস্তিত্ব চান না চান না? আপনি কি ফেসিবাদ আবার আসুক চান নাকি চান না? আপনি কি ভারতীয় আধিপত্যবাদ চান নাকি চান না? এটা জুলাই মানে হা না ভোটের মাধ্যমে আপনি প্রমাণ হবে, আপনার অবস্থানের মাধ্যমে এটা প্রমাণিত হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন এলাই নওয়াজ খান, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট, রয়েছেন অলিউল্লাহ নোমান, সিনিয়র সাংবাদিক, এখন জামাত ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। এলাই নওয়াজ খান, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন
এখনো অনেকেই বলার চেষ্টা করছেন যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না। যারা এটি বলছেন তারা যে একটি মতলবকে সামনে নিয়ে বলছেন, এটা সাধারণ মানুষও কম বেশি বুঝে। তবে তাদের এই অপতৎপরতার কারণে কিন্তু অনেকেই আবার সন্দেহ প্রকাশও করছে। যারা বলছেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না, আপনি কি এটাকে গুজব বলবেন নাকি পরিকল্পিত রাজনৈতিক প্রচারণা বলবেন? একই সাথে আপনার কাছে আমরা জানতে চাইব, এই ধরনের অপতৎপরতায় কারা আসলে লাভবান হচ্ছে বা লাভবান হতে চায়? এটা তো আমাদের দেশের জনগণের মধ্যে এই শঙ্কাটা অনেক ক্ষেত্রে সবসময় থাকে, এবং আমাদের লোকেরা, আপনি ধরেন, যেহেতু বাংলাদেশে একটা প্রমাণ আছে জি, যে ইলেকশন শিডিউল ঘোষণার পরেও হ্যাঁ, সেই ইলেকশন হয় নাই, সেখানে জরুরি অবস্থা ঘোষণা করে আরও 2 বছর সরকার চালিয়েছে জি। মইনু সাহেবরা। হুম, এইরকম একটা দৃষ্টান্ত যেহেতু আছে, এবং সেটা কিভাবে হয়েছে, তখন গোলযোগ চলছিল জি। ওই ইলেকশনের পরে। হ্যাঁ, এর ইয়াজউদ্দিন। সরকার নিয়েই আওয়ামী লীগ এবং সবাই সারা দেশে এক প্রচণ্ড আন্দোলন এবং একটা গোলযোগপূর্ণ অবস্থা, সহিংসতার দিকে সহিংসতার দিকে নেমে চলে গেছিল গেছিল। তারা, জি। এবং এটাকে তারপর আবার ওই একটা ভুয়া একটা নিয়ে আসছিল যে জাতিসংঘ এটা যদি কন্টিনিউ করে জি। জাতিসংঘ করবে, আমাদের শান্তি বাহিনীতে নিবে না। এই অজুহাতে তখন জরুরি অবস্থা করে ফেলালো। এই ঘটনা যে নিছক একটা গোলযোগকে থামানোর জন্য হয়েছে তা না, হুম, গোলযোগকে করা হয়েছে, মানে কি বলে, উস্কে দেওয়া হয়েছে। উপলক্ষে গোলযোগটা পরিকল্পিতভাবে করা হয়েছে, এবং গোলযোগের কে করে মানে অজুহাতে জি, জরুরি অবস্থা, এটা একটা খুব পরিকল্পিত রাজনৈতিক বিষয় ছিল, হুম, এবং যার ফলশ্রুতি আপনি দেখতে পেয়েছেন পরবর্তীতে জি। আওয়ামী লীগের কিন্তু ওই সময়টার এই সময়টা কোনো মিল নেই কিন্তু। কারণ হলো যে সময় মিল না থাকলেও জি, আপনার সিচুয়েশন যারা ক্রিয়েট করতে চায় হুম, তারা ক্রিয়েট করতে পারে। জি। আমাদের দেশে যারা কেউ আমার সাথেও এসব বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু তখন কিন্তু হ্যাঁ। তরুণরা ভ্যানগার্ড ছিল না, ভ্যানগার্ড এখন ছিল কিন্তু না, রয়েছে। কিন্তু তরুণদের হিসাব নিকাশ কিছুটা বদলে যেতে পারে যদি তারা দেখে যে জুলাই 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 বিপ্লবকে জি, আন্ডারমাইন করছে এবং এমন কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, জি। তখন তরুণরাও কিন্তু কিন্তু তাদের দৃষ্টি এখানে একটা change প্রশ্ন করতে হচ্ছে পারে। কি এলাইন নওয়াজ খান, যেটা আসলে নির্বাচন যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, যদি সম্ভাবনা আমরা নেই ধরে নিচ্ছি, এরপরও সে কি সবচেয়ে ক্ষতিগ্রস্ত কারা হবে? রাজনৈতিক দলগুলি হবে, তাহলে রাজনৈতিক লোক নির্বাচন যে করবে, এটা রাজনৈতিক করবে রাজনৈতিক দল। বাইরে যে সালিশ মানি তাল গাছ আমার হ্যাঁ, ব্যাপারগুলি তো খায় এটা, জি, জি। ওই ধরনের মানুষের হতে গেলে তারা এরা নিজেরা, সালিশ মানি তাল গাছ আমার যখন সিচুয়েশন হয়, জি, তখন এই ধরনের সিচুয়েশন ঘটে, এবং এটাই হইতে পারে। জি, তবে এদেশের লোকেদের একদম 100% নিশ্চিত হওয়ার পরেও শঙ্কা প্রকাশ করে থাকে, এটা কাজেই মজ্জাগত ব্যাপার আছে। তবে আমি মনে করি যে ইলেকশন পিসফুল ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে, মানে হতে হবে, এটা আমার ব্যক্তিগত ধারণা। অলিউল অনুমান। আসলে অতীতেও আমরা দেখেছি, যেটা উনি বলছিলেন যে নির্বাচন বানচালের নানান কথাবার্তা ছড়ানো হয়, এটি জনগণের একটা মনস্তত্ত্ব ভাঙার একটা কৌশল। যারা নির্বাচনে যেতে অনিচ্ছুক বা যারা মনে করছে যে নির্বাচন হলে তারা আর এই বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে না, মানে পতিত ফেসিস্ট যারা, এবং তাদের যে মুরব্বী গুরু ইন্ডিয়া চাচ্ছে যে নির্বাচন যাতে না হয়, এটা তো স্বাভাবিক। এই কারণে নানান ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করে, এবং যারা এই কথাগুলি বলছে তাদের চেহারাগুলো আমরা চিনি, আমরা আপনার সবাই চিনি, এরা কারা এই কথাগুলো বলে। আমার প্রশ্ন হলো যে যারা নির্বাচনের এই ধরনের অপতৎপরতা চালাচ্ছে, গুজব ছড়াচ্ছে, তাদের মাথায় কি এটি নেই যে আজকে আওয়ামী লীগ নেই, এখন মুখোমুখি দাঁড়িয়েছে বিএনপি এবং জামাত। নির্বাচন বন্ডুল হলে এরা কিন্তু হুট করে এক জায়গায় দাঁড়িয়ে যাবে, কারণ নির্বাচন বন্ডুলে এদের দুজনের বেশি সমস্যা পড়বে, তাই তো? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় যে জামাত এবং আমরা যেটা বলেন লাস্ট কথাটা বলেন, জামাত এবং বিএনপি একসাথে কিন্তু দীর্ঘদিন আন্দোলন করছে, দীর্ঘদিন একসাথে ছিল, সরকারও ছিল, আন্দোলনও করছে, সরকারও ছিল, আবার দীর্ঘ লড়াই করছে, সেখানে মানে 5 আগস্ট পর্যন্ত বলা যায় একসাথে ছিল, একসাথে এক ঐক্যবদ্ধ মানে প্ল্যাটফর্ম। গণতন্ত্রের পক্ষে যারা যারা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, তারা
সবাই চাইবে যে বাংলাদেশ একটা সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন হোক। জি। কারণ পতিত ফেসিবাদ বা পালিয়ে যাওয়া ফেসিবাদের যে যারা আছে, মানে কিরণক যারা আছে, যারা বিভিন্ন দেশে পালিয়ে আছেন, তারা কোনো অবস্থায় চাইবে না বাংলাদেশে একটা নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হোক। তারা চাইবে যে তাদের একটা লক্ষ্য থাকবে, এবং তাদের যারা এখানে বিভিন্ন সরকারের বিভিন্ন জায়গায় যারা বসা আছে তাদের যে অনুসারীরা, জি। তারাও চাইবে যে এই সরকার যেন ব্যর্থ হয়, যেন প্রমাণিত হয় যে বাংলাদেশে এই সরকার ব্যর্থ হয়েছে, ফেসিবাদের পরবর্তী সরকার ব্যর্থ। তারা এস্টাবলিশ করতে চাইবে, সবসময় তাদের চেষ্টা থাকবে এই সরকারকে ব্যর্থ করা, নির্বাচনকে তারা যে সাজানো নির্বাচন করত, মানে তাদের এই সাজানো নির্বাচনের তকমাটাকে তারা মানে গুছাই নেওয়ার জন্য, মানে মিটিয়ে দেওয়ার জন্য এই নির্বাচনটাকে তারা নানাভাবে কলঙ্কিত করাচ্ছে। মানে তাদের সর্বাত্মক চেষ্টা থাকবে, এটা মানে ভুলে গেলে চলবে না। তাদের সর্বাত্মক চেষ্টা থাকবে নির্বাচন ভণ্ডুল করার জন্য। এই নির্বাচন ভণ্ডুল তারাই করবে যারা বাংলাদেশকে কোনোদিন স্থিতিশীল শান্তিপূর্ণ দেখতে চায় না। আপনি একটু আগে বললেন যে ভারতও চায় না। আপনি ভারতের পত্রপত্রিকাগুলো যদি ৫ আগস্টের পর থেকে দেখেন, তারা বাংলাদেশের বিরুদ্ধে, মানে একদম সবকিছুতে বাংলাদেশের বিরুদ্ধে, তাদের পত্রপত্রিকা সহ তারা সবাই, রাজনীতিবিদগুলো সবাই বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিছে। সুতরাং তারা কখনো চাইবে না যে বাংলাদেশটা স্থিতিশীল হোক। একটা শান্তিপূর্ণ নির্বাচন যদি হয়, বাংলাদেশ যদি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ আগামী যে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, সেই বাংলাদেশ হবে। সেই বাংলাদেশটা যেন না হইতে পারে, তাদের সর্বাত্মক এই চেষ্টা থাকবে। তাদের এই চেষ্টাটা হইলো প্রথম পদক্ষেপ, হইলো তাদের চেষ্টা নির্বাচনটাকে ভণ্ডুল করা। সেই লক্ষ্যেই তারা নানাভাবে বাংলাদেশের মানুষের মধ্যে, সাজু ভাই একটু বললো, আমাদের একটু সন্দেহাতীত মন মানসিকতা আমাদের এমনি নিজেদেরও আছে। এলাই নওয়াজ খান, সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস সবসময় বলে আসছে তার 3টি দায়িত্ব। একটি দায়িত্ব হলো সংস্কার, তারপর হলো বিচার, 3 নম্বর হলো নির্বাচন। যে কারণেই হোক, নির্বাচন সামনে এবং সংস্কার আর নির্বাচন একসাথে হয়ে গিয়েছে। কারণ গণভোটটাই হলো সংস্কারের মূল ভিত্তি দাঁড়াবে। এখন এই সংস্কার এবং নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এটা একসাথে হচ্ছে। আর নির্বাচন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, অলরেডি কিছু রায়ও হয়েছে। এই গণভোট, যেটা সংস্কার এবং নির্বাচন, এই দুটো কিন্তু একসঙ্গে হওয়ার কারণে হয়েছে কি, এবার নির্বাচনের গুরুত্ব অনেক অনেক বেড়ে গিয়েছে। এখানে গণভোটের ফলাফল দরকার, একই সঙ্গে সহিংসতা মুক্ত এবং চমৎকার নির্বাচন দরকার। এবং যেটা অলিউল রহমান বলছিলেন যে আমাদের এই দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তারা কিন্তু এই দুটো জিনিসকে যদি ভাঙতে পারে, তাহলে সবচেয়ে লাভ হবে কি। যেমন গণভোট ব্যর্থ হলে কি হবে, যে আসলে এটা ঠিক না, মানুষ চায়নি, এমন একটা ঘটনা ঘটেছে, তার প্রমাণ এই ভোট। আর যদি মূল নির্বাচন সংকট হয়, তাহলে দেশ তার সংকটে পড়বেই। আপনি যেটা বলেছেন যে 3টা বিষয় উনি বারবার বলেছেন জি। প্রধান উপদেষ্টা, তার মধ্যে আমি একটা বলবো যে বিচারের কাজ তো উনি মোটামুটিভাবে একটা বড় ধরনের রায় হ্যাঁ, ওনার সময় হয়ে গেছে। আর সব থেকে মৌলিক যে বিষয় যেটা উনি ইমফাসিস দিয়েছেন সবসময়, সেটা হচ্ছে যে এই প্রথম জি। বিচার বিভাগের একটা আলাদা সচিবালয় এই সরকার করতে সক্ষম হয়েছে। মানে একটা স্বাধীন বিচার বিভাগ করার ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় ধরনের পদক্ষেপ, যেটা সচিবালয় হয়েছে। কারণ বাংলাদেশে অতীতে আমরা দেখছি যে বিচার বিভাগকে নানাভাবে পলিটিক্যাল পাওয়ার নানাভাবে ব্যবহার করছে। এটা একটা ঘটনা ঘটছে। সংস্কার এবং নির্বাচন এই দুইটা একসঙ্গে হয়ে যাওয়াতে আদৌ যদি এই সংস্কারটা নির্ভর করবে যে যদি জুলাই সনদে হয়, তার আমরা ধরে নেব যে সংস্কারের একটা মানে যৌক্তিক পরিণতির দিকে এটা যেতে পারে। যদি এটা না হয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে যারা সরকার গঠন করবে তাদের উপর দায়িত্ব পড়বে যে না হয়েছে কিন্তু সংস্কারটা আমরা করব কিনা। তাদের উপরে কিন্তু একটা আকাঙ্ক্ষা জনগণের তৈরি হয়েছে সংস্কার নিয়ে। যদি নাতে চলে যায়, না হয়, কিন্তু যারা সরকার গঠন করবে সংস্কারের ব্যাপারে তাদের উপরে দায়িত্বটা পড়বে, যে সংস্কার তাদের এগিয়ে নিতে হবে। কেন দায়িত্ব পড়বে? আমি বলেছি তারা জনগণ চায় না অন্য জিনিস, কিন্তু তার নিজের স্বার্থে সংস্কার করতে হবে। ফ্যাসিবাদী যে ব্যবস্থাটা, সে তার ক্ষমতা এবং গণতন্ত্রের জন্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তাকে করতে হবে। এটা হলো এখনকার দাবি, প্রেক্ষাপটে এটা মানে আপনি মনে করেন যে মানে কি বলে যে 60 আর 70 দশকের ফ্যাসিজম আর এখনকার ফ্যাসিজমের মধ্যে অনেক পার্থক্য আছে। সেই জন্য তাদেরই এটা করতে হবে। আমি মনে করি না যে এটা তারা
না হয়ে গেছে বলে দায় এড়াই গেলাম, এটা হওয়ার সুযোগ কমই থাকবে। যে ওয়ালিউল রহমান কি বলতেছিলেন? না, আমি যেটা বলতেছিলাম, বাংলাদেশের রাজনৈতিক, সাজুবের সাথে আমি একমত, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে চরিত্র যদি আমরা বিশ্লেষণ করি, তারা কখনো মানে চাইবে না, যার কারণে জি। যদি বাংলাদেশের রাজনীতিবিদগুলো যদি চাইতো, মানে তারা 91 আমরা দেখেছি। 91 রাজনৈতিক দলগুলো চাইতো, এগুলো নিয়ে তো বাড়াবাড়ি হওয়ার কথা ছিল না। জি, জি। 5 আগস্ট পরে বাড়াবাড়ি হওয়ার তো কথা ছিল না। রাজনৈতিক দলগুলো তো মানে রাজনৈতিক দলগুলো দেশ পরিচালনা করবে, জি, জি, একটা সুন্দরভাবে দেশ পরিচালনা, তারাই তো বেশি আগ্রহী হওয়ার জি, জি। কথা ছিল যে আমরা এই সংস্কার করে আমরা দেশটাকে সুন্দর করবো, এটা তো তাদের দায়িত্ব ছিল। কিন্তু আমরা তো তাদের কাছ থেকে নানাভাবে নানা কিছুতে বাধা, মানে নানা নোটুপ ডিসেন্ট, হাবি জাবি, নানা কিছুতে প্রতিবন্ধকতা জি। দেখি। সুতরাং রাজনৈতিক দলগুলা মানে বাংলাদেশে, আমি যদি বলি, বাংলাদেশে কিন্তু দুর্নীতির বীজ বপন করছে রাজনৈতিক দলগুলা। হুম। কেমন এটা আমি যদি বলি, আপনি দেখেন, আপনি পার্লামেন্টের মেম্বার হওয়ার পর আপনি গরিব মানুষের ভোট নেন, ভূমিহীনের ভোট নেন, ভূমিহীনরা ভোট দেয় না। আপনি এসে প্রথমে প্রথম অগ্রাধিকার হয়ে যায়, আপনি একটা ফ্লটের জন্য আবেদন করতে হবে, অগ্রাধিকার ভিত্তিতে আপনাকে একটা ফ্লট দেয়। আপনার ভূমিহীনের খবর নাই, আপনার যিনি এমপি হইতে আছেন তারা একটা ভূমি দিলেন। এটা কি বাংলাদেশের রাজনৈতিক দল, এটা কি সরকার, রাষ্ট্রের দায়িত্ব? ওনাকে একটা ট্যাক্স ফ্রি গাড়ি দিলাম, 1 কোটি টাকার গাড়ি, মানে 6 কোটি টাকার গাড়ি উনি 1 কোটি টাকা আনলো, একটা কথার কথা বলতেছি, উদাহরণ। হয়েছে এরকম? 5 কোটি টাকা ওনার, শুধু উদাহরণ না, না, হয়েছে। এটা হচ্ছে, হয়েছে। এটা তো হলো বাংলাদেশের মানে রাজনীতিবিদরা আইন কইরা এটা একটা মানে দুর্নীতির একটা বীজ বপন করে রাখছে। এটা আইনগতভাবে দুর্নীতির একটা মানে ভয়াবহ ব্যাপার, নিঃসন্দেহে। রাষ্ট্রকে ঠকানো, দেশের জনগণকে ঠকানোর একটা প্রক্রিয়া করে রাখছে। সুতরাং এইসব বিষয়গুলোতে যদি রাজনৈতিক দলগুলো না বাইরে আসতে পারে, এই দুর্নীতি নিজেদের মস্তিষ্ক থেকে যদি দুর্নীতিকে দূর না করতে পারে, মানে নিজেদের লাভ, মানে নিজেদের দুর্নীতি বলতে নিজেদের লাভের চিন্তা থেকে যদি দূর না হতে পারে, বাংলাদেশে কিন্তু সংস্কার, রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধার জন্য, নিজেদের মানে লাভের জন্য এই যে মানে ফেসিবাদী যে এলিমেন্টগুলো, মানে যে সিস্টেমগুলো তারা ভাঙতে চায় না। আমার মতে রাজনৈতিক দলগুলোকে নিজেদেরকে আগে সংস্কার হইতে হবে, এবং যদি সাজু ভাই যেটা বলছে যে তাদের দায়িত্ব, অবশ্যই তাদের দায়িত্ব 1971 সালের পর থেকে ছিল তাদের দায়িত্ব এটা করা, কিন্তু তারা এটা করে না। সাজু ভাই তারা করে না কেন? সবাই নিজেদের স্বার্থ চিন্তা করছে, ব্যক্তি স্বার্থে চিন্তা করে, দলীয় স্বার্থে চিন্তা করে করছে, রাষ্ট্রীয় স্বার্থ বা জাতীয় স্বার্থে চিন্তা করে অনেক কিছু করা হয় না। সুতরাং রাজনৈতিক দলগুলোকে ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থের চিন্তা যেদিন করবে, ওই দিন বাংলাদেশ যদি করে, তাহলে অবশ্যই এই সংস্কারের পক্ষে অবস্থান নিতে হবে। ওয়ালিউল রহমান এবং এলাহি নওয়াজ খান, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।